লুইস ক্যারলের ডাউন দ্য র‍্যাবিট হোল এই নিয়েই আজকে আমরা কথা বলবো। মানে একটা সাধারণ বিকেল কিভাবে এক মুহূর্তে একটা অসাধারণ অভিজ্ঞতায় বদলে যায় সেই গল্প। কিন্তু আমরা শুধু গল্পের ঘটনাগুলোই বলবো না, বরং এর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে একঘেয়েমি আর কৌতূহল মিলে আমাদের পরিচিত জগতের দেয়ালটা একদম ভেঙে দেয়। আর শুরুটা কিন্তু খুবই সাধারণ, মানে প্রায় বিরক্তিকর একটা দৃশ্য দিয়ে, তাই না? হ্যাঁ, একদম। অ্যালিস তার বোনের পাশে বসে আছে, আর হাতে যে বইটা তাতে কোনো ছবি বা কথোপকথন নেই। এই যে বিরক্তি, এটা কিন্তু শুধু একঘেয়েমি নয়। না না, আমার তো মনে হয় এটা একটা বিদ্রোহর মতো। ঠিক তাই। ভিক্টোরিয়ান যুগের ওই যে নিয়মমাফিক স্থির জীবন, তার বিরুদ্ধে এক শিশুর নীরব প্রতিবাদ। আর এই সুযোগে একটা অদ্ভুত জগতের দরজা খুলে যায়। একদম। আর মজার ব্যাপার হলো, সেই দরজাটা কোনো জাঁকজমকপূর্ণ ঘটনার মাধ্যমে খোলে না, বরং প্রায় হাস্যকর একটা সাদা খরগোশের রূপে আসে। হ্যাঁ হ্যাঁ, সাদা খরগোশটা। আমার কাছে ওটা একটা দারুণ প্রতীক মনে হয়েছে সবসময়। সে শুধু অদ্ভুত নয়, সে ভীষণ রকম উদ্বিগ্ন। ঠিক, ওয়েস্টকোট পরে আছে। পকেট থেকে ঘড়ি বের করে বলছে, হায় হায়, আমার দেরি হয়ে যাবে। ঠিক তাই। খরগোশটা যেন প্রাপ্তবয়স্কদের জগতের সমস্ত উদ্বেগ, সমস্ত তাড়াহুড়োকে অ্যালিসের ওই শিশুসুলভ অলস বিকেলে নিয়ে আসে। সময়, দেরি হয়ে যাওয়া, নিয়ম মেনে চলা, এইসব ধারণা যা অ্যালিসের জগতের বাইরের জিনিস। হ্যাঁ, খরগোশটা সেই জগতেরই প্রতিনিধি। আর অ্যালিস, সে কিন্তু ভয় পাচ্ছে না। না, একটুও না। সে কৌতূহলী হয়ে উঠছে। সে একবারও ভাবছে না, আমি এই খরগোশের পেছনে কেন ছুটছি, বা এই গর্ত থেকে বেরোবো কিভাবে। তার একমাত্র চালিকা শক্তি ছিল বিশুদ্ধ কৌতূহল। আর এই কৌতূহলী তাকে খরগোশের গর্তের মধ্যে ঝাঁপ দিতে বাধ্য করে। আমার কাছে পুরো ঘটনাটার মধ্যে সবচেয়ে অদ্ভুত লাগে ওর গর্তে পড়া দৃশ্যটা। ওর পতনটা, তাই না? হ্যাঁ, এটা তো সাধারণ পতনের মতো নয়। সে সোজাসুজি নিচে পড়ছে না, বরং খুব ধীরে ধীরে, প্রায় আরামে ভাসতে ভাসতে নামছে। একেবারে। এটা পতন নয়, এটা একটা রূপান্তর। রূপান্তর? বাহ, এটা তো দারুণভাবে বললেন। একটা জগৎ থেকে আরেকটা জগতে যাওয়ার মধ্যবর্তী পর্যায়ে আর কি। ক্যারল খুব সচেতনভাবে এই পতনকে ধীর গতির করেছেন। যাতে অ্যালিস আর পাঠক দুজনে নতুন জগতের জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারে। হ্যাঁ, সে চারপাশে তাকানোর সময় পাচ্ছে, দেখছে আলমারি, বইয়ের তাক, ম্যাপ, ছবি। মানে এই গর্তটা শূন্য নয়, এটা মানুষের তৈরি জিনিসের এক অদ্ভুত সংগ্রহশালা। এমনকি সে একটা তাক থেকে অরেঞ্জ মার্মালেডের বয়াম তুলে নেওয়ারও সময় পায়। আর দেখে সেটা খালি। আর তারপর যা করে সেটা আরও মজার। বয়ামটা নিচে না ফেলে পাশের একটা আলমারিতে রেখে দেয়। পাছে নিচে কারণ মাথায় লেগে যায়। ভাবুন একবার, সে এমন একটা জায়গায় পড়ছে যেখানে পদার্থবিদ্যার কোনো নিয়মই কাজ করছে না, অথচ সে তার বাস্তব জগতের নৈতিকতা আর আদব কায়দা প্রয়োগ করার চেষ্টা করছে। এখানেই তো গল্পের মূল সুরটা বাধা হয়ে যায়। অ্যালিস কনস্ট্যান্টলি, মানে বারবার, তার পুরনো জগতের জ্ঞান দিয়েই নতুন জগৎকে মাপার চেষ্টা করবে। যেমন সে বিড়বিড় করে বলছিল, হ্যাঁ, আমি নিশ্চয় পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি চলে এসেছি, প্রায় 4000 মাইল নিচে। এমনকি ল্যাটিটিউড বা লঙ্গিটিউডের মতো কঠিন শব্দ ব্যবহার করছে, যদিও সেগুলোর মানে সে ঠিকভাবে জানে না। কারণ তার কাছে শব্দগুলো খুব গ্র্যান্ড বা জমকালো মনে হয়েছিল। ঠিক যেন স্কুলের পড়া ঝালিয়ে নিচ্ছে। এটা তার শিশুসুলভ মন আর শেখা বিদ্যার এক অসাধারণ মিশ্রণ। সে তার পরিচিত কাঠামোর মধ্যে থেকেই এই অচেনা অভিজ্ঞতাকে বুঝতে চাইছে। কিন্তু এই কাঠামোটা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। অবশ্যই। আর সেই ভাঙনের সবচেয়ে বড় প্রমাণ হল তার পোষা বিড়াল ডাইনাকে নিয়ে তার চিন্তা। ও হ্যাঁ, সে ভাবছিল ডাইনা আকাশে বাদুড় ধরতে পারবে কিনা। আর তারপরেই তার মাথায় একটা অর্থহীন প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, বিড়াল কি বাদুড় খায়? নাকি বাদুড় বিড়াল খায়? এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে যুক্তি পুরোপুরি ভেঙে পড়েছে। একটা বাক্য তার দুটো ভিন্ন রূপ নিয়ে তাকে বিভ্রান্ত করছে। এই মানসিক বিচ্ছিন্নতাটা। হ্যাঁ, এটাই যেন তার নতুন জগতে প্রবেশের ছাড়পত্র। যখন যুক্তি পুরোপুরি অকেজো হয়ে যায়, তখনই সে শারীরিক জগতের মাটিতে এসে পৌঁছায়। ধপ করে শুকনো পাতা আর ডালের স্তূপের ওপর। পতন শেষ, কিন্তু অ্যাডভেঞ্চার তো সবে শুরু। ঠিক। সে উঠে দাঁড়িয়েই আবার সাদা খরগোশটাকে দেখতে পায়, যে তখনও ছুটছে। হ্যাঁ, তখনও করিডোর ধরে ছুটতে ছুটতে বলছে, হায় আমার কান আর গোফ, কত দেরি হয়ে যাচ্ছে। আর অ্যালিস তার পিছু নিয়ে একটা লম্বা নিচু হলঘরে পৌঁছায়। আর সেখানে গিয়ে সে আটকা পড়ে। চারদিকে শুধু বন্ধ দরজা।
এই দৃশ্যটা খুব শক্তিশালী, তাই না? ভীষণ। সে একটা নতুন জগতে প্রবেশ করেছে ঠিকই, কিন্তু তার স্বাধীনতা সীমিত। এই বন্ধ দরজার হলঘরটি একটি ধাঁধার মতো। একে শুধু হতাশা বা সীমাবদ্ধতার প্রতীক বললে শায়দ ভুল হবে। ভুল হবে। এটা আসলেই নতুন জগতের প্রথম পরীক্ষা। আর এই পরীক্ষার সমাধানটা কিন্তু শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। আরও নির্দিষ্ট করে বললে দৃষ্টিভঙ্গি দিয়ে করতে হবে। হ্যাঁ, কারণ সে প্রথমে হলঘরের মাঝে একটা কাঁচের টেবিলের ওপর সোনালি চাবিটা পায়। কিন্তু চাবিটা এত ছোট যে বড় দৃশ্যমান কোনো দরজাই খুলল না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন জাগে। এতগুলো বড় বড় বন্ধ দরজার মধ্যে একটা ছোট্ট চাবি, এটা কি অ্যালিসকে আশা দেওয়ার জন্য নাকি আরও বেশি হতাশ করার জন্য? আমার মনে হয় দুটোই। এটা একটা প্রলোভন আর কি। তাকে বোঝানো হচ্ছে যে মুক্তির উপায় আছে, কিন্তু সেটা সহজ নয়। বড় সুস্পষ্ট সমস্যাগুলোর সমাধান হাতের কাছে থাকা উপকরণ দিয়ে হচ্ছে না। একদম। সমাধানটা লুকিয়ে আছে পর্দার আড়ালে, যা সহজে চোখে পড়ে না। আর অ্যালিস সেটাই করে। সে হাল না ছেড়ে দ্বিতীয়বার যখন হলটা ঘুরে দেখে, তখন একটা ছোট পর্দার আড়ালে প্রায় 15 ইঞ্চি উঁচু একটা দরজা খুঁজে পায়। আর সেই ছোট্ট দরজার তালায় সোনালি চাবিটা একদম ঠিক মতো লেগে যায়। দরজা খুলে সে যা দেখল তা অসাধারণ। ওপাশে ছিল তার দেখা সবচেয়ে সুন্দর বাগান। ফুলের কেয়ারি আর শীতল ফোয়ারার এক জগৎ। অন্ধকার বন্ধ হলঘর থেকে বেরিয়ে ওই উজ্জ্বল সুন্দর জায়গায় যাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা তার মধ্যে তৈরি হয়। কিন্তু এই জগৎটা এত সহজে কাউকে কিছু দেয় না। না, দেয় না। একটা সমস্যার সমাধান পাওয়া গেল, কিন্তু সেটা জন্ম দিল নতুন আরেকটা সমস্যার। দরজাটা এত ছোট যে তার মাথা ওই দরজা দিয়ে ঘুলছিল না। বাগানটা হলো তার আকাঙ্ক্ষার প্রতীক, কিন্তু সেই আকাঙ্ক্ষা পূরণের পথটা বন্ধ। এই চক্র সমস্যা, সমাধান এবং নতুন সমস্যা, এটাই ওয়ান্ডারল্যান্ডের মূল চালিকা শক্তি। হতাশ হয়ে অ্যালিস আবার টেবিলের কাছে ফিরে আসে, আর এবার সেখানে একটি ছোট বোতল দেখতে পায়, যা আগে সেখানে ছিল না। বোতলের গায়ে সুন্দর করে লেখা ছিল, আমাকে পান করো। আমার কাছে এই মুহূর্তের প্রতিক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ মনে হয়। সে কিন্তু সাথে সাথে বোতলটা তুলে পান করা শুরু করেনি। না, সে খুব সতর্ক। প্রথমে দেখল বোতলের গায়ে বিষ লেখা আছে কিনা। এখানেই গল্পের মূল দ্বন্দ্বটা প্রথমবার স্পষ্টভাবে দেখা যায়। অ্যালিস এমন এক জগতে ঢুকে পড়েছে যার নিয়ম কানুন সে জানে না। তাই সে তার পুরনো জগতের একমাত্র অস্ত্র, মানে সতর্কতা আর নীতিশিক্ষার গল্প ব্যবহার করার চেষ্টা করছে। সে গল্পে পড়েছে যে অচেনা জিনিস খেলে বা ধরলে বিপদ হতে পারে। কিন্তু এই নতুন জগতে সেই অস্ত্রগুলো কি আদৌ কার্যকর হবে, নাকি এগুলোই তার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়াবে? কিন্তু শেষ পর্যন্ত কৌতূহলে জয়ী হয়। হ্যাঁ, বোতলের গায়ে বিষ লেখা না থাকায় সে একটু চেখে দেখে। আর স্বাদটা কি যে অদ্ভুত স্বাদ! চেরি, টার্ড, কাস্টার্ড, পাইনঅ্যাপল, রোজ টার্কি, টফি আর গরম মাখন দেওয়া টোস্টের মিশ্রণের মতো। আমার জানা মতে রোস্ট টার্কি আর টফির মিশ্রণ কোনো রেস্তোরাঁর মেনুতে নেই। আর সম্ভবত সেটাই ভালো। এই অদ্ভুত সুস্বাদু স্বাদ তাকে এতটাই আকৃষ্ট করে যে সে পুরো বোতলটাই শেষ করে ফেলে। আর সাথে সাথেই তার সেই অদ্ভুত অনুভূতিটা হয়, আমি নিশ্চয়ই টেলিস্কোপের মতো ছোট হয়ে যাচ্ছি। এবং বাস্তবেও তাই হলো। সে মাত্র 10 ইঞ্চি লম্বা হয়ে গেল। এবার সে ছোট দরজা দিয়ে বাগানে যেতে পারবে ভেবে খুব খুশি হল। কিন্তু ওয়ান্ডারল্যান্ড আবার তার খেলা দেখালো। ওহ হ্যাঁ, যখন সে দরজার কাছে পৌঁছায় তার মনে পড়ে যে সোনালি চাবিটা সে টেবিলের উপরেই রেখে এসেছে। কি একটা অবস্থা! এখন সে এতটাই ছোট যে টেবিলের পায়া বেয়ে ওঠা তার পক্ষে অসম্ভব। কাঁচের টেবিলের পায়াগুলো খুব পিচ্ছিল। এইবার সে সত্যিই ভেঙে পড়ে এবং কাঁদতে শুরু করে। কিন্তু অ্যালিসের কান্নার মধ্যেও তার চরিত্রের একটা অসাধারণ দিক বেরিয়ে আসে। সে কাঁদতে কাঁদতেই নিজেকে ধমক দিয়ে বলে, চুপ করো, এভাবে কাদার কোনো মানে হয় না। এই নিজের সাথে কথা বলার অভ্যাসটা অ্যালিসের চরিত্রের মূল ভিত্তি। সে প্রায়ই নিজেকে খুব ভালো উপদেশ দিত, যদিও সেগুলো খুব কমই মেনে চলত। সে একাধারে অসহায় একটি শিশু যে কাঁদছে, আবার সেই শিশুর কঠোর অভিভাবক যে তাকে ধমকাচ্ছে। তার ভেতরের এই দ্বন্দ্বই তাকে এই অদ্ভুত জগতে টিকে থাকতে সাহায্য করে। সে নিজেই নিজের সাপোর্ট সিস্টেম। হ্যাঁ, আমাদের সোর্সে উল্লেখ আছে যে সে একবার নিজের সাথে ক্রোকোয়েট খেলার সময় চুরি করার জন্য নিজেকে মারার চেষ্টাও করেছিল। কি অদ্ভুত! এই শিশুটি প্রায় নিজেকে দুজন আলাদা মানুষ হিসেবে কল্পনা করতে ভালোবাসত। তার এই দ্বৈত সত্তা তাকে একাকিত্ব অনুভব করতে দেয় না। সে যখন হতাশ হয়, তার ভেতরের অন্য আমিটা তাকে পথ দেখানোর চেষ্টা করে।
আর এই পথ দেখানোর চেষ্টাতেই তার চোখ পড়ে টেবিলের নিচে রাখা একটি ছোট্ট কাচের বাক্সের উপর। তার ভেতরে ছিল একটি কেক, যার উপর কিসমিস দিয়ে লেখা ছিল, আমাকে খাও। এবার কিন্তু সে আগের মতো অতটা সতর্ক নয়। না, সে এই জগতের নিয়ম কিছুটা হলেও বুঝতে শুরু করেছে। ঠিক, সে আর বিষ খুঁজছে না, বরং একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে। সে ভাবল, যদি এটা আমাকে বড় করে, আমি চাবিটা পেয়ে যাব। আর যদি আরও ছোট করে, তাহলে দরজা নিচ দিয়ে গলে যেতে পারবো। যে কোনো একটা হলেই আমি বাগানে ঢুকতে পারব। তার ফোকাসটা এখন ফলাফলের অনিশ্চয়তা থেকে সরে গিয়ে লক্ষ্যের দিকে স্থির হয়েছে। তার যুক্তিটা কিন্তু এই নতুন জগতের জন্য বেশ ভালো। সে বুঝতে পারছে যে এখানে পরিচিত জগতের কার্যকরণ সম্পর্ক কাজ করে না। যে কোনো কিছুই ঘটতে পারে। তাই সে সব সম্ভাবনাকে গ্রহণ করে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এটাই এ জগতের নিয়ম, যুক্তি দিয়ে নয়, বরং অভিযোজন ক্ষমতার মাধ্যমে টিকে থাকা। তাই সে কেকটা খাওয়া শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরও তার আকারে কোনো পরিবর্তন আসে না। আর এই স্বাভাবিক ঘটনাটাই তার কাছে এখন খুব একঘেয়ে আর বোকার মতো মনে হয়। এটা একটা অসাধারণ মুহূর্ত, তাই না? মাত্র কয়েক ঘন্টার মধ্যে তার বাস্তবতার ধারণা এতটাই পাল্টে গেছে যে কোনো জাদুকরী ঘটনা না ঘটাটাই তার কাছে অস্বাভাবিক লাগছে। একেবারে। সাধারণ জগতে কেক খেলে আকারে কোনো পরিবর্তন হয় না, এটাই স্বাভাবিক। কিন্তু অ্যালিসের কাছে এখন সেটাই অদ্ভুত। সে এখন কেবল অদ্ভুত আর অস্বাভাবিক জিনিসই আশা করতে অভ্যস্ত হয়ে গেছে। তাই সে কোনো দ্বিধা না করে পুরো কেকটাই খেয়ে ফেলে। আর অধ্যায়টা এখানেই শেষ হয়। একটা চরম অনিশ্চয়তার মধ্যে। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম অ্যালিস একঘেয়ে বাস্তব জগৎ থেকে বেরিয়ে এমন এক জগতে এসে পড়েছে যেখানে পরিচয়, আকার, যুক্তি সবকিছুই তরল। প্রতিটি পদক্ষেপই একটি নতুন ধাঁধা। প্রতিটি সমাধানের সাথে একটি নতুন সমস্যা জড়িয়ে আছে। সে ছোট হয়েছে, কিন্তু চাবি নাগালের বাইরে। এখন একটা কেক খেয়েছে যার ফলাফল এখনো অজানা। এই অধ্যায়টা আমাদের একটা প্রশ্নবোধক চিহ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আর এখান থেকেই একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবা যেতে পারে, যা এই পুরো গল্পের মূল সুরটাকে ধরিয়ে দেয়। গল্পের শুরুতে অ্যালিস এমন একটি বই নিয়ে বিরক্ত ছিল যেখানে ছবি বা কথোপকথন ছিল না। অর্থাৎ সে এমন একটা জগৎ চাইছিল যা তার পরিচিত জগতের চেয়ে বেশি আকর্ষণীয়, বেশি জীবন্ত হবে। আর এখন সে এমন এক জগতে প্রবেশ করেছে যা পুরোটাই পরাবাস্তব ছবি এবং অদ্ভুত সব ঘটনা সমষ্টি। সে যা চেয়েছিল তাই পেয়েছে। তাহলে প্রশ্নটা হলো, এই জগৎটা কি বাস্তবতা থেকে মুক্তি, নাকি বাস্তবতারই এক পরাবাস্তব প্রতিচ্ছবি? যেখানে প্রাপ্তবয়স্কদের জগতের উদ্বেগ আর নিয়মকানুনের অ্যাবসার্ড রূপগুলোই ফুটে উঠেছে। এই প্রশ্নটি শ্রোতাদের ভাবার জন্য রইল।